আয়নাগরে কষ্ট বা অভিজ্ঞতা যদি বলতে হয়, ওখানে থাকাটা তো বেঁচে থাকাটাও সেখানে অনেক বেশি কষ্ট। বেঁচে থাকাটাই কষ্ট, শ্বাস নেওয়াটাই কষ্ট। ওখানে প্রতিটি মুহূর্ত যেন মনে হয় মানে একটা প্রতিটি এক একটা বছরের মতো, এক একটা মুহূর্ত, এক একটা মিনিটকে মনে হয় যেন এক একটা মাস বছরের মতো। মানে ওখানে বেঁচে থাকাটাই কষ্ট। তো মনে হয় যেন ওখানে মারা যেতে পারলে ভালো হতো, এরকম একটা অবস্থা। ৫ বছর ৩ মাস ছিলাম। তো এক্ষেত্রে মানসিক অত্যাচার বলতে এটা তো ২৪ ঘন্টা লেগে আছে। আপনার ওখানে নিঃসঙ্গ থাকা, দুনিয়া থেকে বিচ্ছিন্ন অবস্থায় থাকা, আপনি মারা গেছেন কি বেশি আসেন জানে না কোনো আমার পরিবার, জানে না আমার আত্মীয়স্বজন, আমার জানে না কোনো লোক দুনিয়ায়। আমি যে কোথায় আছি, কীভাবে আছি, এমন আমিও জানি না দুনিয়ায় কি হচ্ছে, কি আছে, কি নাই। আমি নিজেও আমি কোথায় আছি তাও আমি জানি না। এক ধরনের দুনিয়া থেকে আরেকটা দুনিয়া আমাকে রাখা। আমার সন্ধানের জন্য সংবাদ সম্মেলন করা হয়েছে, আমাকে খুঁজে বেড়াচ্ছে আমার পরিবার, এরকম একটা সংবাদ আমাকে দেওয়া হলো। যারা দেখা করতে গেছে, ইন্টারোগেশন করতে গেছে, তারা আমাকে বললো যে তোমার পরিবার তোমার সন্ধানের জন্য সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন করেছে। তো এই কথা বলার পর আমি অনেক কষ্ট পেলাম যে মানে আমি খুব সবচেয়ে আমার মনে হয় যে ওই দিনটা আমার খুব কষ্টে গেছে। অনেক কান্নাকাটি করছিলাম যে আমি চিন্তা করলাম আমার জন্য ওরা কত কষ্ট পাচ্ছে, যে জানে না কোথায় আমি আছি। হয়তো বা তারা হসপিটালে যাচ্ছে, আমার লাশ কোথাও পাওয়া যাচ্ছে কিনা, অথবা আমার থানায় পোস্ট দিচ্ছে, আমার কোনো রেকর্ড তাদের কাছে আছে কিনা, মানে কোনো সময় আদালতে যাচ্ছে, মানে এরকম কল্পনা করতাম যে এত কষ্টের মধ্যে আছে কিন্তু তারা আমার কোষটা পাচ্ছে না। মানে এই যে আমি অত বেশি আছি সেখানে তারা জানে না। কোনো ক্ষেত্রে আমাকে দু একটা টাপ্পড় দিয়েছে, হুমকি দিয়েছে, মেরে ফেলার হুমকি দিয়েছে। এরা ম্যাক্সিমাম সময় তারা আমার সাথে গল্প করার নামে জিজ্ঞাসাবাদ করেছে। একটা লং টাইম তার একটা প্রসঙ্গ নিয়ে আসবে, নিজেরা অনেকক্ষণ কথা বলবে, হ্যাঁ এরা এরকম বলে আমার আপনার মতামত কী বা তুমি কী। এটা তো আমি চিনি না, ওদেরকে কাউকে চিনি না আমি, ওদের তো দেখতেও দেয় না, আমি তো দেখি না। সব চোখ বাড়া থাকে, সব বাড়া, হাত বাড়াতে, চোখ বাড়া থাকে, কাউকে দেখি নাই, ওরা কোনো পরিচয় দেয় নাই। ছাত্র গণ অভ্যুত্থানের পর এটা আসলে খুলে দিয়েছে, কিন্তু ওরা তো এটা বলা যায় মানে খুলে গেছে আক্ষরিক অর্থে, কিন্তু আসলে বস্তুত এটা যেহেতু এটা ওই এটা গুমের ব্যাপারটা রাষ্ট্রীয় মদদে হয়েছে, এটা হাসিনার একটা নির্দেশে হয়েছে বলা যায় আর কি। তো এই কারণে তারা হয়তো হাসিনা পতনের পর তারা আর ওই বোঝাটা নিজের গাড়ি চাপিয়ে রাখতে চাচ্ছিল না। অর্থাৎ ওটা ওদের ছিল, ওদেরকে আমরা ছেড়ে দিলে পরে সব দায়িত্ব হাসিনার উপর পড়ে যাবে, আর আমরা থাকলো না। তো এই দিক থেকে আমার মনে হয় তারা মানে তাদের মানে দোষটাকে করার জন্য, মানে নির্দোষ প্রমাণ করার জন্য তারা এই কাজটা করেছে। মানে আমাকে তো আয়নাগর, তো আমি আসলে আয়নাগর নামে আমি কিছু চিনতাম না। ওখান থেকে বের হওয়ার পর গত 7 আগস্ট আমাকে ছেড়ে দেয় তারা। ওখান থেকে ছাড়া পাওয়ার পর আমি আসলে আয়নাগরের নামটা শুনলাম, তার আগে তো আমি আয়নাগর নামে কিছু চিনতাম না। আমাকে যেখানে রাখা হলো এটা হচ্ছে একটা খুব ভয়ঙ্কর একটা বন্দিশালা, যেখানকার পরিবেশটা কোনো স্বাভাবিক বন্দিশালার মতো না। আমি তো অনেকবার জেলও খেতেছি, তো জেলের যে পরিবেশটা ছিল, ওই জেলের পরিবেশটা অনেক শতগুণ একটা খুব ভয়ঙ্কর একটা জায়গা, যেখানে আলো বাতাস তো থাকতো না, স্বাভাবিক প্রাকৃতিক আলো বাতাস পাওয়া যেত না, শুধু দরজা একটা ছিল আর কি, কোনো জানলা এরকম ছিল না। তো এটাকে বলা হচ্ছে আয়নাগর। তো এটা আয়নাগর শব্দটা আসলে একটা কোথা থেকে আসছে আমি তা জানতাম না, জানি না সঠিক, কিন্তু এটা একটা ভয়ঙ্কর বন্দিশালা, যেখানে 5 বছর 3 মাস ছিলাম। গুম নিয়ে স্পেসিফিক কোনো আইন নাই, সুতরাং গুমের একটা আইন করতে হবে। যে গুমের বিষয় করতে হলে তো একটা আইন তো লাগবে। তো আইনে কোনো প্রণয়ন হয় না স্পেসিফিক। এই গুমের আইনটা যদি করা হয় তাহলে এই বিষয়টা নিশ্চিত হওয়ার সম্ভাবনা থাকে। আমাকে এখান থেকে রাতে নিয়ে গিয়ে আমার ওখানে কাছাকাছি এলাকায় গিয়ে আমার ছেড়ে দিল। অনেকক্ষণ প্রায় 4-5 ঘন্টা ড্রাইভ করার পর আমাকে ওখানে নিয়ে একটা মধ্যে, জঙ্গলের মধ্যে নিয়ে গিয়ে আমাকে ছেড়ে দিয়ে আসলো। আমার টাকা পয়সা ছিল না, কিছু দেয়নি আমাকে, একমাত্র পরানের কাপড় সহ, আমি টাকা পয়সা কিছু নাই, ছেড়ে দিয়ে আসলো দায়সারা অবস্থায়। আমি মারা যাই কি বেশি থাকি ওটা ওদের কোনো ছিল না, মানে এরকম দায়সারা অবস্থা ছেড়ে দিল। এটা আমি ওরা আমার কাছে মনে হয় যে ওরা তো যেহেতু আমাকে মারতে পারেনি, তো তুমি যাই বাসো মরো, তোমাকে এভাবে ছেড়ে দিলাম, টাকা পয়সা আর কিছু দেয়নি তারা আমাকে, এই আর কি। 7 ফিট বা 11 ফিট বা 7 ফিট 12 ফিট এরকম রুম ছিল, ম্যাক্সিমাম রুম। এটা অনেকগুলো জায়গা আছে, অনেকগুলো ঘর আছে, ওদের বন্দিশালা আছে, একটা না তো অনেকগুলো বন্দিশালা আছে ওখানে, একাধিক। তো ওখানে শতাধিক বন্দিকে রাখার মতো ব্যবস্থা আছে।
আমি এটুকু বলতে পারি যে আমার রুম নাম্বার ছিল একটা জায়গায় ছিলাম 104, 104 নাম্বার রুম। আরও ছিলাম আমি 116, 116। তারপরে আরও ছিলাম 113। মানে 113, 116 এই সমস্ত রুমে আমি দুটো রুমে সবচেয়ে বেশি সময় কেটেছি। আমার প্রায় 4 বছরের মতো সময় আমি এই 2টা রুমে কাটিয়েছি। কোনো কোনো রুম থেকে একটু একটু শোনা যায় যখন ফ্যান অফ করে রাখে, প্রচুর শব্দ, উচ্চ শব্দে ফ্যান চালায়, যা সারাক্ষণ সারাদিন চালায় তারা। যখন অসুস্থ হয়ে পড়বেন তখন ডাক্তার নিয়ে আসি, বললে ডাক্তার দেখায়। যখন কনজেস্টেড ছিল, লোকজন বেশি ছিল, ফুল মানে ওভার ক্রাউডেড ছিল, ফলে আমাকে 2 জনকে শেয়ার করতে থাকতে হলো একটা রুমে। তখন আমি 2 জন লোককে দেখা পেলাম, সেখানে একসাথে থাকলাম। তারপরে আরও একজনকে দেখলাম, ওকে আমার রুমে নিয়ে গিয়ে তার ছবি তুলতে দেখলাম। আরও অনেকে দেখেছি, ওই যে টয়লেটের বাথরুমে যে ছিদ্র থাকে ছোট্ট একটা, মাঝখানে রাখে ওরা, ওই ছিদ্র দিয়ে লোক আসা যাওয়া করতে দেখা যায়। কিন্তু নর্মালি কারোর সাথে কথা বলার দেখা করার চান্স নাই সেখানে। নিঃসঙ্গ থাকতে হয়। ওদের নিজেরাও তারা কথা বলে না, মুখ দেখায় না, অনেকটা মানে নিজেকে আড়াল করে রাখে। ওটা হচ্ছে সে খাবার দাবার। নর্মালি ওদের একটা মেনু আছে, মেনু ফলো করে খাবার দাবারটা। ওদের যে সিস্টেমটা আছে ওটা তেমন একটা খারাপ না। মানে একটা বলা যায় তাদের একটা নির্দিষ্ট মেনু তারা অনুসরণ করে। মাছ মাংস প্রায় প্রতিদিন দেয়। সকালে, দুপুরে, রাতে 3 বেলা খাবার দেয়। সকালে নাস্তা দেয়, দুপুরে ভাতের সাথে মাংস থাকে, কোনো দিন ডিম থাকে, কোনো দিন সবজি থাকে। তারা একটা রুটিন ফলো করে, তো এভাবে তারা খাবারটা দেয়। তবে কোনো সময় তারা কিন্তু ওটা এদিক ওদিকও করে। এমন সময় আমাকে দিয়েছে তারা বাসি খাবারও কোনো সময় দিয়েছে আমাকে, কোনো সময় তা একেবারে খুব দেরিতে খাবার দিয়েছে। মনে করেন দুপুরের খাবার দিল 3টা 4টার দিকে, এরকমটাও ইয়ে করে। সকালে নাস্তাটা দেয় 8টা, কোনো 9টায়, এরকম। মানে রাতের খাবার কখনো 9টায় দেয়, কোনো 10টায় দেয়। মানে ওরা কোনো ঠিক, মানে কোনো সময় ওরা নিয়মটা ব্যর্থই করতে পারে, এদিক ওদিক করতে পারে। ঘুম নিয়ে স্পেসিফিক কোনো আইন নাই, সুতরাং ঘুমের একটা আইন করতে হবে। যে ঘুমের বিষয় করতে হলে তো একটা আইন তো লাগবে। তো আইন এখনো প্রণয়ন হয় না স্পেসিফিক। এই ঘুমের আইনটা যদি করা হয় তাহলে এই বিষয়টা নিশ্চিত হওয়ার সম্ভাবনা থাকে। অন্তর্বর্তীকালীন সরকার ঘুম কমিশন করেছে, তারা বিষয় করবে, অনুসন্ধান করবে, তা বলেছে। কিন্তু আমার কথা হলো, এই যে অপরাধ, এটা তো গুরুতর মানবাধিকার লঙ্ঘন এবং বড় একটা অপরাধ। তো এই অপরাধের শাস্তি যারা করে, সে তাদের শাস্তি অবশ্যই পেতে হবে, শাস্তি দিতে হবে। না হলে তো নেক্সট আরও অনেকেই করবে। যে শাস্তি হতে হবে এটা দৃষ্টান্তমূলক শাস্তি, যেন পরবর্তীতে আর কেউ সাহস না করে যে এরকম একটা বড় অপরাধ করার জন্য। যে কোনো শাসক যারা ক্ষমতায় আসবে তাদের জন্য শিক্ষণীয় যেন হয়।